হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেকচারে আমরা মূলত নটর ডেমের ফিজিক্স কোশ্চেন এসেছিল 2026 সালে, সেটা সলিউশন করতে বসবো এবং আমরা চেষ্টা করব যে শুধুমাত্র কোশ্চেনের সলিউশন না, তার সাথে সাথে আমরা যেন ডিটেলস কিছু ব্যাখ্যা আসলে বুঝতে পারি। কেননা নটর ডেম যেহেতু ইউনিক থিওরি গুলো থেকে পার্টিকুলারলি কোশ্চেন গুলোকে বানাই, সো যদি আমরা নটরডেমের কোশ্চেনটা সলভ করি, তাহলে দেখা যাবে যে অনেক ইউনিক থিওরি ওই অধ্যায় রিলেটেড, এটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো লেটস বিগিন, চলো আমরা শুরু করি। তবে শুরু করার আগে আমি পার্টিকুলারলি অবশ্যই বলবো যে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে ভাই বিনীত অনুরোধ, সাপোর্ট করার জন্য হইলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের প্রচুর ফ্রি লেকচার আছে, ফ্রি লেকচার গুলো একটু দেখার চেষ্টা করো। আমি এতটুকু তোমাকে শিওরিটি দিতে পারি যে অনলাইন যা তুমি ক্লাস দেখো বা অফলাইন ক্লাস দেখো, তার থেকে মোর কোয়ালিটি, মানে কি বলা যায়, কোয়ান্টিটি ওয়াইজ এবং কোয়ালিটি অনুসারে আমরা চেষ্টা করি যে বিভিন্ন থিওরি রিলেটেড টপিক গুলোকে আরো বেশি ব্যাখ্যা দেওয়ার বা রিজনিং গুলো তোমাদের কাছে একটু ভিজুয়ালাইজ করার। সো লেটস বিগিন, চলো আমরা শুরু করি আমাদের লাস্ট ফিজিক্স কুইজের আনসার দিয়ে। So, আমাদের 1 নাম্বার কোশ্চেনে বলছে এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন একটা তারের উপাদানের ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই। যদি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, প্রস্থচ্ছেদ অর্ধেক করা হয়, তাহলে ইয়াং গুণাঙ্ক কত হবে? তা আমাদের দেখো, আমাদের যে সূত্রটা আছে সেটা কি? সেটা হচ্ছে ওয়াই ইজ ইকাল টু এফ এল ভাগ এ ইন্টু ডেল্টা এল। এটা রাইট? সো তারের এখানে কিন্তু প্রপার্টিস হচ্ছে ইয়াং গুণাঙ্ক। সো তুমি দৈর্ঘ্য দ্বিগুণ আর প্রস্থচ্ছেদ অর্ধেক করলেও ইয়াং গুণাঙ্ক আলটিমেটলি কি থাকবে? একই রকমই থাকবে। ইয়াং গুণাঙ্কের মান আসলে চেঞ্জ হবে না। দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা বলছে একই উপাদানের 2L দৈর্ঘ্যের এবং 2R ব্যাসার্ধের একটি তারের সাথে এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধের আরেকটি তার শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। শ্রেণী সমবায়ের যে প্রবলেম গুলো আছে, এগুলো কিন্তু খুব বেশি আসে না বা বোর্ড কোশ্চেন না, কিন্তু আমি ক্লাসে খুবই স্পষ্টভাবে প্রথমত শ্রেণী সমবায় দেখাইছি, দ্বিতীয়ত সমান্তরাল সমবায়ও হালকা হালকা দেখানোর চেষ্টা করছি, তৃতীয়ত শ্রেণী সমবায় হলে সেই ক্ষেত্রে কিভাবে আসলে সূত্র ডেরাইভ করতে হয় সেই ডেরিভেশন আমি শিখাইছি। সো সেই ডেরিভেশন যদি তোমাদের একটুখানি মনে থাকে, দেখো আমাদের মেইন এখানে থিওরিটা কি বলছে, দুইটা প্রসারণের অনুপাত। তাহলে আমার এখন কাজটা কি? আমার এখন কাজ হচ্ছে ডেল এল এর অনুপাত বের করা। তৃতীয়ত, এই কোশ্চেন থেকে আমি আরেকটা সিগনিফিকেন্ট জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে কখনো যদি শ্রেণী সমবায়ে দুইটা তারকে অ্যাড করা হয়, তাহলে সেই শ্রেণী সমবায়ের মধ্যে আমরা দুইটা জিনিস পাই। এক, টোটাল ইলংগেশন হবে প্রথম তারের ইলংগেশন প্লাস দ্বিতীয় তারের ইলংগেশন, অর্থাৎ দুইটা তারের মোট বিকার হবে আপনার ডেল এল, রাইট? আর দ্বিতীয়ত, আমরা জানি যে এরকম যদি দুইটা তার থাকে, ধরো এ তার আর বি তার শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তারপর সেখানে এফ লোড প্রয়োগ করা হলো, তাহলে পার্টিকুলারলি এ তারের উপরেও এফ লোড যাবে, আবার বি তারের উপরেও কিন্তু এফ লোড যাবে, রাইট? জাস্ট বলের বন্টনের মতো আর কি। ঠিক আছে, যে এখানে বল দুইটার উপরেই আসলে এফ বল পড়বে, অর্থাৎ বলের পরিমাণ কি থাকবে? সেম থাকবে। সো বলের পরিমাণ যদি সেম থাকে, তাহলে আমার এফ এর মান আমার সেম। তাহলে আমি কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ডেল এল ওয়ান ইজ ইকাল টু এফ ইন্টু এল এর ভ্যালু। এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 2L। তাহলে 2L ভাগ আমার কি হবে? এ। এ মানে কি? পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 2R হোল স্কোয়ার ইন্টু আমাদের হচ্ছে ওয়াই। আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি হচ্ছে 2FL ভাগ 4 পাই আর স্কোয়ার ওয়াই। গেল। ইজিক্যালটা আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু FL ভাগ পাই আর স্কোয়ার ওয়াই। এটা একটা ডেল এল ওয়ান গেল। আমি যদি এখন ডেল এল টু বের করতে চাই, তাহলে আমাদের কি হবে? এফ ইন্টু এল ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু ওয়াই। সো আমরা বুঝতে পারতেছি আমাদের অনুপাত কি হবে? ডেল এল ওয়ান প্লাস ডেল এল টু ইজিক্যাল টু হাফ ভাগ ওয়ান, তার মানে 0.5। সো আনসার ইজ 0.5। বাট এখানেই শেষ না, এখানে তো বলছে দুইটা প্রসারণের অনুপাত। এই কোশ্চেনটাকে কিন্তু আরো কঠিন করা সম্ভব। কিভাবে? আমি যদি এখন বলতাম যে ভাই, এইরকম দুইটা তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, এখন তাদের তুল্য ইয়াং গুণাঙ্ক কত, তখন তুমি কি করতা? তখন কিন্তু তুমি ফেঁসে যেতা। সেই ক্ষেত্রে আমাকে যেই কনসেপ্টটা ইউজ করা লাগতো, আমি কিছুক্ষণ আগেই বললাম যে টোটাল ডেল এল, অর্থাৎ তুল্য যেই তারটা তৈরি হবে, মানে দুইটা তারের জায়গায় যদি আমি সেম দৈর্ঘ্যের আরেকটা তার ইউজ করি, সেইখানকার ডেল এল সমান সমান হইতো ডেল এল ওয়ান প্লাস ডেল এল টু। আমি ধরলাম এটা আমার সেই তুল্য তার,
যেই তারের দৈর্ঘ্য হচ্ছে এই দুইটা তারের দৈর্ঘ্যের সমান, মানে দৈর্ঘ্যের মোট দৈর্ঘ্যের সমান। তাহলে আমি ধরলাম যে সেই তারের ইয়াং গুণাঙ্ক হচ্ছে ওয়াই, সেই তারের আমার ধরলাম ব্যাসার্ধ হচ্ছে আর, আর সেই তারের আমি ধরলাম কি যে এইখানকার ফোর্সের পরিমাণ হচ্ছে এফ, এবং আমি আরেকটু ধরলাম যে সেই তারের দৈর্ঘ্য কত হবে 2L আর এল, তার মানে সব মিলে 3L। সো আমি সেখানে ডেল এল সমান সমান কি লিখতাম, সেখানে ডেল এল সমান সমান লিখতাম এফ ইন্টু 3L ভাগ এর জায়গায় লিখতাম পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু আমাদের কি হতো ওয়াই, ইজিক্যাল টু আমরা লিখতাম যে যেহেতু এইখানকার ওয়াই গুণাঙ্ক সবগুলো সেম, সো আমরা এখানে লিখতে পারতাম যে আমাদের এখানে 2FL ভাগ 4 পাই আর স্কোয়ার ইন্টু ধরো এই তারের হচ্ছে ইয়াং গুণাঙ্ক ওয়াই 1, উপরের টায়ার হচ্ছে ওয়াই 1, এটার হচ্ছে ওয়াই 2, তাহলে আমি লিখতাম এটা ওয়াই 1 প্লাস আমার আরেকটা থাকবে কি FL পাই আর স্কোয়ার ইন্টু ওয়াই 2। সো এখানে আমার যদি ইয়াং গুণাঙ্ক ভিন্নও থাকতো, তারপর আমি সেখানকার তুল্য ইয়াং গুণাঙ্ক কিভাবে বের করতাম, এরকম একটা প্রশ্ন কিন্তু তোমাকে আসলে দিতে পারে। সো পাই আর স্কোয়ার এসব হাবিজাবি সব কাটাকাটি যাবে, কাটাকাটি যে এখান থেকে এই যে এল এফ এল এগুলো সব কাটাকাটি যাবে, যাওয়ার পরে তুমি সেখান থেকে একটা নিঃসূত্র কিন্তু বের করতে পারবা। সো প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন কেসের ক্ষেত্রে বিভিন্ন রকম এরকম তুল্য ইয়াং গুণাঙ্ক আমার কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমার এই রকম শ্রেণী সমবায় থেকে আসতে পারে। তো যেগুলো বোর্ড কোশ্চেনেও আসে না সেগুলোও কিন্তু আমার আসলে এই কনসেপ্ট থেকে দেখে যেতে হবে, কেননা ধীরে 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 আমাদের বোর্ড কোশ্চেনের কোয়ালিটিও আসলে ডিফারেন্ট লেভেলে চলতেছে এবং আরো বেশি কঠিন করার চেষ্টা করতেছে। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন আমাদের বলছে দৃঢ় অবলম্বন হতে ঝোলানো কোনো ডাব্লিউ ওজন যদি ঝোলানো হয় তাহলে তার ইলংগেশন হয় L1, আর যদি 2W ওজন ঝোলানো হয় তাহলে তার হয় হচ্ছে L2, তাহলে তারটির স্বাভাবিক দৈর্ঘ্য কত? আচ্ছা, জিনিসটাকে যদি আমি একটু ভিজুয়ালাইজ করি, যেরকম একটা তার ছিল, সেই তারের ধরলাম আদি দৈর্ঘ্য L0। তো যখন আমি তাকে ডাব্লিউ পরিমাণ ভর যুক্ত করে দিলাম, তখন এই তারটা নিশ্চয়ই একটা পোর্শন ইলংগেট করবে, ইলংগেট করে এই তারটার মোট দৈর্ঘ্য তখন হয়ে গেছে কত, L1। সেম ভাবে ওই তারটাকে যদি আমরা এমন ছিল L0, কিন্তু এবার যদি আমরা তাকে 2W পরিমাণ আসলে ইলংগেট করি, বা সরি 2W পরিমাণ ভর তার সাথে যদি অ্যাড করে দিই, তাহলে সেই ক্ষেত্রে তার দৈর্ঘ্য বৃদ্ধি আরেকটু বেশি ঘটবে, এবং দৈর্ঘ্য বৃদ্ধি বেশি ঘটে তখন মোট দৈর্ঘ্য আমার হবে হচ্ছে L2। এখন আমাকে বের করতে বলছে যে আসলে এই L0 এর ভ্যালুটা আসলে কত। ওকে, খুবই সুন্দর প্রশ্ন। আমার অ্যাপ্রোচটা কি হবে? আমার অ্যাপ্রোচটা হবে এই যে ডাব্লিউ বা 2W ওজন যে ঝোলাচ্ছে এটা আসলে কি, এটা আসলে এফ এর মান, আর কিছুই না। এই দুইটাই কি, এই দুইটাই হচ্ছে আমাদের এফ এর ভ্যালু। আচ্ছা, এফ এর ভ্যালু হইলো ভাই। তৃতীয়ত দেখো তারের প্রস্থ চেঞ্জ হচ্ছে না, তারের ইয়াং গুণাঙ্ক চেঞ্জ হচ্ছে না, কোনো কিছুই আসলে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে শুধুমাত্র এফ এর সাথে ডেল এল এর সম্পর্ক, অর্থাৎ বিকৃতির পরিমাণ। তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে রেশিও আনা। আমি এর আগেও 25 সালের যখন কোশ্চেন সলভ করছিলাম একই কথা বলছিলাম, অথবা যে কোনো অধ্যায়ের কোশ্চেন সলভের ক্ষেত্রে একটা ম্যাথকে সব থেকে সহজ করার উপায় হচ্ছে ভাই রেশিও নিয়ে কাজ করো। তো রেশিও নিয়ে কাজ করলে তোমরা জানো যে আমার এফ এর যে সূত্রটা হবে, সেই এফ এর সূত্র থেকে আমি কি সুন্দর মতো লিখতে পারি, এফ ভেরিজাস ডেল এল, রাইট? এফ ভেরিজাস টেল এল, অর্থাৎ বিকার যত বেশি হবে, যত বেশি তার উপর বল ফোর্স প্রয়োগ করা হবে। তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি যে যখন আমার ডাব্লিউ পরিমাণ ফোর্স দেওয়া হইলো, তাহলে সেখানে ডেল এল পরিমাণ ইলংগেশন, অর্থাৎ ডাব্লিউ প্রপোর্শনাল টু ডেল এল, অথবা আমরা বলতে পারি ডাব্লিউ ইজিক্যাল টু কে, যে কোনো একটা ধ্রুবক নিয়ে আসলাম, ইন্টু ডেল এল। এই কে ধ্রুবকটাকে কি বলা হয়, এই কে ধ্রুবকটাকে বলা হয় হচ্ছে বল ধ্রুবক। এটা নিয়ে এর আগের ঠিক আগের লেকচারে তোমাদের কুইজের আগের রাতে যে ভিডিওটা আপলোড করছি সেখানে খুব সুন্দর মতো বল ধ্রুবক কি, কাকে বলা হয়, কি, সেগুলো নিয়ে আলোচনা করছি। যাই হোক, তাহলে আমরা পাইলাম ডাব্লিউ ইজিক্যাল টু কে ইন্টু ডেল এল। তাহলে আমি একবার লিখবো যে আমার ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে কে ইন্টু ডেল এল। ডেল এল এর মান কত হবে, L1 হচ্ছে পুরোটার দৈর্ঘ্য ইলংগেশনের পরে, আর আদি দৈর্ঘ্য L0। তাহলে আমি বলবো L1 মাইনাস L0। আরেকবার আমি বলবো 2W ইজিক্যাল টু কে ইন্টু L2 মাইনাস L0। তাহলে এবার দুইটা ইকুয়েশন সলভ করো, জাস্ট ভাগ দিয়ে দিলেই হয়ে গেল। তাহলে আমি বলতে পারি কি L2 মাইনাস L0
ভাগ L1 মাইনাস L0 ইজিক্যাল টু আমার থাকে হচ্ছে 2। তার মানে এখান থেকে আমার কি আসে, এখান থেকে আমাদের আসে হচ্ছে L0 ইজিক্যাল টু 2 ইন্টু L1 মাইনাস L2। এটা তাহলে আমার আনসার কোনটা হবে? আমার আনসার হবে হচ্ছে স্বাভাবিক দৈর্ঘ্য L0 সমান সমান হবে 2L1 মাইনাস L2। হয়ে গেল। চতুর্থ আমাদের প্রশ্ন বলছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বস্তুর ইয়াং গুণাঙ্কের কি পরিবর্তন হবে? খুবই সহজ, কেননা তাপমাত্রা যত বৃদ্ধি পাবে তত বেশি আণবিক ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলগুলো আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করবে। শান্তাণবিক বল দুর্বল হওয়া মানে কি? অবশ্যই অবশ্যই সেখানে আমার ইয়াং গুণাঙ্ক হ্রাস পাবে, প্রত্যয়নী বল হ্রাস পাবে এই জন্য। আচ্ছা, তারপর আমাদের 5 নাম্বার কি বলছে? আয়তন গুণাঙ্ক বিশিষ্ট, বি আয়তন গুণাঙ্ক বিশিষ্ট কোন বস্তুর উপর পি চাপ প্রয়োগ করলে বস্তুটির আয়তনের পরিবর্তনের ভগ্নাংশ কত হবে? এই কোশ্চেনটা হুবহু ক্লাস লাইট থেকে আসছে আর কি। আমি এই সেম কোশ্চেন হুবহু এর আগে তোমাদের করাইছি, যে ভাই আমাদের যে আয়তন গুণাঙ্ক আছে সেই আয়তন গুণাঙ্ককে আমরা কি বলবো? বি নামে প্রকাশ করব, এবং সেটা সমান সমান আমরা লিখবো হচ্ছে আমাদের পীড়ন ভাগ বিকৃতি। এখন ভাই আমি বলছিলাম যে এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল ফোর্স আমাদের বইয়ের ক্ষেত্রে সবসময় সেম। সো পীড়নকে তুমি আসলে চাপ হিসাবেও সেখানে ইনক্লুড করতে পারো। কেন চাপ হিসাবে করতে পারো ভাই? পীড়ন আর চাপ কি সেম? উত্তর হচ্ছে না, টোটালি ডিফারেন্ট। ওকে, চাপ হচ্ছে এক্সটার্নাল ফোর্সের জন্য আর পীড়ন হচ্ছে ইন্টারনাল ফোর্সের জন্য। বাট পার্টিকুলার আমাদের তারের উপর যেই বলগুলো আমরা প্রয়োগ করতেছি বা আমরা যেই কেসগুলো নিয়ে আমাদের ইন্টারের বইয়ে আলাপ আলোচনা করতেছি, সেখানে চাপ এবং পীড়নের মধ্যে তুমি তেমন কোনো ডিফারেন্স দেখতে পাবা না। এর কারণ হচ্ছে ইন্টারনাল ফোর্স এবং এক্সটার্নাল ফোর্স দুইটাই আসলে সিমিলার ওয়েতে এখানে কাজ করে, কেননা শুধুমাত্র দুইটা বলই আসলে এখানে ফাংশন করতেছে। তো সেই ক্ষেত্রে আমি লিখতে পারি কি, আমার চাপ পি ভাগ ডেল ভি ভাগ ভি। তাহলে আমার চাইছে কি আয়তন পরিবর্তনের ভগ্নাংশ, তার মানেই হচ্ছে ডেল ভি ভাগ ভি। তার মানে কি পি বাই বি। আয়তন পরিবর্তনের ভগ্নাংশ মানেটা কি? আয়তন পরিবর্তনের ভগ্নাংশ মানে হচ্ছে আদি আয়তনের তুলনায় পরিবর্তিত আয়তন আসলে কত গুণ, ঠিক আছে? বা পরিবর্তিত আয়তন আসলে আদি আয়তনের কত গুণ, এটাকেই বলা হয় হচ্ছে আয়তন পরিবর্তনের ভগ্নাংশ। তো এটা সমান সমান কি হবে? পি বাই পি। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেন, থিওরি কোশ্চেন। জাস্ট স্পর্শকোণ কার কার উপর ডিপেন্ড করে? ডিরেক্টলি বলে দেওয়া আছে কঠিন এবং তরলের প্রকৃতির উপর অবশ্যই, তরলের উপরস্থিত মাধ্যমের উপর এটাও অবশ্যই, এবং কঠিন এবং তরলের বিশুদ্ধতার উপর। এবং এই কারণেই দেখবা তোমার বইয়ে ডিরেক্টলি লেখা আছে যে ভাই বিশুদ্ধ পানির সাথে কাচের স্পর্শকর। সো বিশুদ্ধ পানি কেন বলছে? কেননা ভাই যদি মিনারেল থাকে, মিনারেল গুলো কিন্তু আয়ন। আর আমি আমার থিওরি ক্লাসেও বলছিলাম যে যখন আয়ন থাকে তখন কিন্তু গ্যাঞ্জাম সৃষ্টি সেখানে হবে, কেননা হয় যদি সেখানে আয়ন গুলো যে সারফেসে জমা হবে, সো তারা তখন সারফেস টেনশনের মান কমায় দেবে, আর সারফেস টেনশনের মান কমায় দেওয়া মানে কি? স্পর্শকোণ বাড়ায় দেওয়া। সো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বিশুদ্ধতার উপর ডিপেন্ড করবে, কেননা মিনারেলস বা অন্যান্য আয়ন যদি সেখানে ঢুকে যায় তাহলে কিন্তু সেখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে, সারফেস টেনশনের মান কিন্তু সে কমায় ফেলবে। আচ্ছা, তারপর আমাদের নেক্সট কি বলছে? আর ব্যাসার্ধের একটি সাবান বুদবুদের পৃষ্ঠটান টি, গুড, এর ভেতরে আরো বাতাস প্রবেশ করিয়ে ব্যাসার্ধ 2r হলো। স্পষ্ট মনে করো আমি যখন পড়াইছিলাম একটা বুদবুদকে ডাবল আয়তন বানানো হচ্ছে, তখন আমি খুব স্পষ্ট করে এটা বুঝাইছিলাম যে ভাই কোন একটা, যদি আমি ধরে নিই বেলুন, যদিও আমাদের এখানে বেলুন তো সলিড, বাট আমরা কাজ করব কি লিকুইড নিয়ে আর তোমার হচ্ছে বায়ু নিয়ে, রাইট? বাট আমি সেখানে বেলুন দিয়ে আর কি জাস্ট বোঝাইছিলাম যে কোন একটা বেলুনকে ধরো বড় করতেছো, তো সেই ক্ষেত্রে আসলে ফোর্সটা আসলে কি? ফোর্সটা হচ্ছে ইন্টারনাল, যেই পরিমাণ বেলুনের ভেতরে থাকা বায়ুগুলো চাপ দিচ্ছে সেটা। সো সাবান বুদবুদকে যখন ইলংগেট আমি করব, ধরো পৃষ্ঠটান টি আছে, সেখানে আরো আরো বাতাস প্রবেশ করিয়ে 2r করা হলো। আরো বাতাস প্রবেশ করা মানে কি? ভিতরের প্রেসারকে আসলে বাড়ায় দেওয়া। ওকে, আচ্ছা, এখন আমাদের প্রশ্ন কি বলছে? দ্বিতীয় বুদবুদের ক্ষেত্রে পৃষ্ঠটান কতটুকু হবে? দেখো, পৃষ্ঠটান কখনোই কখনোই ভলিউমের উপর ডিপেন্ডই করে না, কেননা কোনো একটা তোমার তরলের প্রপার্টিস হচ্ছে তার পৃষ্ঠটান। এখন এইটা মানেটা কি? পার লেন্থে কি পরিমাণ টান খাই, রাইট? এখন ধরো বায়ুর বুদবুদটা 2 মিটারের জায়গায় 4 মিটার ব্যাসার্ধের একটা বিশাল বায়ু বুদবুদ সৃষ্টি হইলো। এখন তার মধ্যে কি পানির অণুগুলো পার লেন্থে চেঞ্জ হয়ে যাবে? আনসার ইজ নো। পার লেন্থে তার যতগুলো পানির অণু ছিল
যেই অণুগুলোর মধ্যেকার ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের জন্যই তো আসলে সারফেস টেনশনটা অনুভূত হচ্ছে, সেটার মান তো আসলে চেঞ্জ হচ্ছে না। সো পৃষ্ঠটান কোনো না কোনোভাবেই আসলে ভলিউমের উপর ডিপেন্ডেন্ট করবে না। পৃষ্ঠটান মানেই হচ্ছে পার লেন্থে টেনশন ফোর্সের মান। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় বুদবুদের ক্ষেত্রেও আমাদের টেনশন ফোর্স কি হবে, সেম হবে, পৃষ্ঠটান কি হবে, সেম হবে। তাহলে ভাই এই যে যে ভলিউম বাড়তেছে, টেনশন ফোর্স বাড়তেছে, চেঞ্জটা হবে কি, চেঞ্জটা হবে হচ্ছে পৃষ্ঠে থাকা টোটাল পৃষ্ঠ শক্তির মান। যদি হয়তো একক লেন্থে পৃষ্ঠ শক্তির মান, সেটা কিন্তু পৃষ্ঠটানেরই সমান হইতো। কিন্তু আমি যদি ইনসেন্স অফ বলি টোটাল পৃষ্ঠ শক্তি কত, সেই টোটাল পৃষ্ঠ শক্তির পরিমাণ কিন্তু বাড়বে, কেননা ভলিউম বাড়া মানে হচ্ছে পুরা ক্ষেত্রফল, পুরা সারফেস জুড়ে আসলে সেখানে কিন্তু টেনশন ফোর্সের মান বেড়ে যাবে, কেননা ক্ষেত্রফল আসলে বেড়ে গেছে। তো সেই সারফেস এরিয়া আর কি বেড়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে পৃষ্ঠ শক্তির অনুপাত আমরা কিভাবে বের করব? আমরা জানি খুব সুন্দর মতো যে আমার পৃষ্ঠ শক্তি, সেটাকে যদি আমি E1 নাম দিই, প্রথম পৃষ্ঠ শক্তি, সেটা সমান সমান হচ্ছে 2TA ডেল এ। তাহলে আমার এখানে ধরলাম ডেল এর জায়গায় আমি এ ধরবো, কেননা এখানে তো পৃষ্ঠ শক্তি বৃদ্ধি আমি মাপতেছি না, আমি জাস্ট মোট পৃষ্ঠ শক্তির মান আমি বের করবো। তাহলে 2TA। কেন 2T হবে, কেন ভাই 2 দ্বারা গুণ হইলো, এগুলো সব আমরা থিওরি ক্লাসে আলোচনা করছি। কেন একটা ফিল্মের ক্ষেত্রে আমি দুইটা সারফেস নিয়ে কাজ করব, সেই দুইটা সারফেস দেখতে কেমন, এগুলো থিওরি ক্লাসে খুব স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। তো আমি E1 ইজিক্যাল টু কি লিখবো, T × 2 × 4 π r²। তাহলে আমার মান কত আসে, 8 π r²। আচ্ছা, ইন্টু টি। আচ্ছা, তারপর আমাদের E2 সমান সমান কি হবে, E2 সমান সমান হবে T × 2 × ব্যাসার্ধ হয়ে গেছে ডাবল, তাহলে 4 π × 2r² তার মানে এখানে হবে কি 32 πr² × টি। সো আমার বলছে এখন E1/E2 সমান সমান কত হবে, তাহলে 1/4। তাহলে আনসার হবে হচ্ছে 1/4। আচ্ছা, পৃষ্ঠ শক্তির অনুপাত কেন 1/4 নাই? এটা তো 1/4 হওয়ার কথা। এটা একটুখানি দেখবা তোমরা। আমার জানা মতে 1/4 হওয়ার কথা, কেননা 1/4 অপশনে নাই। আমি জানি না কেন নাই, বাট 1/4 আর কি হওয়ার কথা, অথবা আমার কোনো ক্যালকুলেশনে ভুল যাইতে পারে, বাট ক্যালকুলেশনে তো মনে হয় না ভুল আছে। এই কোশ্চেনটা তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবা যে অপশনে আসলে 1/4 ছিল কিনা, অথবা আমি কোথাও ক্যালকুলেশনে ভুল করছি কিনা। আচ্ছা, নেক্সট। নেক্সট আমাদের বলছে খাড়াভাবে স্থাপিত কোনো কৈশিক নলে এইচ উচ্চতায় উঠলে পানির উপরিতলের সাথে 45 ডিগ্রি কোণে স্থাপিত কৈশিক নলে পানি কত দৈর্ঘ্য জুড়ে উঠবে। এই কোশ্চেনটা দেখার পরে আমি একটা সিমুলেশন রেডি করছি। সিমুলেশন রেডি করার আগে আমি তোমাদের একটু বলি, কৈশিক নলের পানি উঠার ক্ষেত্রে দুইটা ফোর্স আছে সেখানে, রাইট? আমরা জানি কৈশিক নলে পানি যখন উঠবে তখন সেখানে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে টি কস থিটা আমরা যেটাকে নাম দিই, মানে অর্থাৎ আমার যেই পৃষ্ঠটান আছে সেই পৃষ্ঠটানের একটা ফোর্স আছে, তার একটা তোমার হচ্ছে কি বলা যায়, তার একটা উপাংশ আসলে আছে, এবং আরেকটা আছে নিচের দিকে হচ্ছে ডাব্লিউ। এখন ধরো এটাকে আমি এরকম করে বাঁকা করে দিলাম। আচ্ছা, বাঁকা করে দিলেও কি টি কস থিটার মান আদৌ চেঞ্জ হবে না, কেননা টি এর মান কি ডিরেক্টলি এই বরাবরই আছে, আমার এই বরাবরই আছে টি এর মান। তো আমার টি কস থিটার উপাংশটা কিন্তু আসলে আলটিমেটলি চেঞ্জ হবে না, সেটা আমি যতই থিটা কোণে বাদ দিই না কেন। কিন্তু যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ডাব্লিউ এর মান, অর্থাৎ টি কস থিটা বরাবর ডাব্লিউ এর কিন্তু একটা উপাংশ তৈরি হবে। এই সমস্ত কথার মানেটা আসলে কি, এই সমস্ত কথার মানেটা হচ্ছে যেই মোমেন্টে কোন একটা সরু কাঁচতল আছে, তার মধ্যে আমি কৈশিক পানির হাইট বের করব। এই হাইট বের করার জন্য আমাকে আগে ফোর্সের মানটা ঠিক মতো জানা লাগবে। এই ফোর্স দুইটার মধ্যে যেটা হচ্ছে পৃষ্ঠটান জনিত বা কৈশিক জনিত টান আছে, সেই টান ফোর্সের মান কিন্তু কোণের সাথে সাথে চেঞ্জ হবে না। কোণ তুমি যাই রাখো না কেন, কৈশিক টানের মান সবসময়, সেই ফোর্সের মান সবসময় সেম থাকবে, কেননা সেটা কাজ করতেছে কি ওই কাঁচনলের জাস্ট ইন্টারাকশন কোণ বরাবর, যেটা সবসময় আলটিমেটলি সেম থাকবে যতই তুমি হেলাও না কেন। বাট দা চেঞ্জ উইল বি, কোথায় চেঞ্জ আসলে হবে, সেটা চেঞ্জটা আসলে হবে হচ্ছে ওজনে। অর্থাৎ ওজনের একটা উপাংশ তখন কাজ করা শুরু করবে, পুরো ওজনটা কিন্তু টান বলের বিরুদ্ধে কাজ করতে পারবে না। এখন এইটা যদি কাজ না করতে পারে, তাহলে তো একটা বিশাল বড় সূত্র চলে আসবে, রাইট?
বাট না, আমরা এটাকে খুব সুন্দরভাবে প্লট করতে পারবো। আমি একটা সিমুলেশন বানানোর চেষ্টা করছি আমাদের ওয়েবসাইটে। আমি যদি একটু সিমুলেশনটা দেখানোর চেষ্টা করি, তোমাদের আসলে এই যেই আমাদের ওয়েবসাইটটা আছে সেটা আমরা খুব দ্রুতই পাবলিশ করে দিব, একটু টাইম লাগবে আর কি। আমি একা মানুষ তো, তো দেখা যাচ্ছে যে কাজ করতে একটু টাইম লাগবে। তো দেখো এখানে আমি একটা সিমুলেশন দেখানোর চেষ্টা করছি যে ভাই কোন একটা সরু নল আছে, সেই সরু নলের মধ্যে কিছুটা পানি রাখা আছে, আর সেই পানিটা কৈশিক জনিত কারণে, এটা ছিল পানির লেভেল নিচের অংশটা, এখন সেই লেভেলটা কোথায় চলে গেছে, এই বরাবর চলে গেছে, ঠিক আছে, এতখানি পর্যন্ত পানি উঠে আসছে। এখন আমরা দেখব যে যেই মোমেন্টে আমরা এটাকে থেটা কোণে হেলাবো, তখন আসলে সে কিরকম আচরণ করা শুরু করে। তো ধরো আমরা এটাকে থেটা কোণে হেলানো শুরু করলাম 90 ডিগ্রি থেকে। মজার বিষয় হচ্ছে, যখন এটাকে তুমি থেটা কোণে যখন যখন এটাকে তুমি থেটা কোণে এভাবে আনত করা শুরু করবা, আমার স্ক্রিনে প্রবলেম হচ্ছে, একটু দাঁড়াও। একটুখানি ওয়েট করতে হবে, আমার স্ক্রিন, আচ্ছা এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে। যাই হোক, খুবই গরিবের ল্যাপটপ, একটু সমস্যা হয়ে যায়। তো যখন আমরা থেটা কোণে এটাকে আসলে আনত করব, সেই সময় দেখো আমার কিন্তু আলটিমেটলি এই হাইটের মান, এইটা কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ একদম লম্ব দূরত্ব এটা কিন্তু আসলে কনস্ট্যান্ট, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, রাইট? কেননা আলটিমেটলি ওই এইচ হাইটে যে আমার যে শক্তির মান, সেই শক্তির মানটা কিন্তু আমার পৃষ্ঠ শক্তির সাথে সমান হয়ে যাচ্ছে। সো ওয়েন আমরা যখন এখানে কাজ করব হচ্ছে এনার্জি লেভেল নিয়ে, এনার্জির পার্সপেক্টিভে আমরা চিন্তা করব, বলের পার্সপেক্টিভে না যে, তখন আমাদের কাছে ম্যাথটা কি হয়ে যাবে, অনেকটা সহজ হয়ে যাবে। আমি জানি না আমার ল্যাপটপ কেন সমস্যা করতেছে, যাই হোক। তাহলে আমি এনার্জির পার্সপেক্টিভে যে যখন কাজ করব, তখন দেখবো যে আমার কাছে অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। কেননা আলটিমেটলি ওই হাইটে যে পটেনশিয়াল এনার্জি এবং আমার যে টান বলের কারণে যে কৃত কাজ দরকার, বা টান বল যতটুকু কৃত কাজ করতে পারে, সেটা কিন্তু সেখানে সমান হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা আসলে কনস্ট্যান্ট। তাহলে পরিবর্তনটা হচ্ছে কি, পরিবর্তনটা হচ্ছে আমাদের এই সরু নলের এইখানকার দৈর্ঘ্য, অর্থাৎ যত আমি থেটা বাড়াবো তত আমার বেশি অতিভুজ বড় হবে। কার তুলনায় বড় হবে? অতিভুজ বড় হবে হচ্ছে আমার লম্বের তুলনায়। সো প্রথম ক্ষেত্রে আমার ধরো 2 মিটার ছিল, তার মানে লম্ব হচ্ছে 2 মিটার। আমি যখন সেটাকে যত সম্ভব 45 ডিগ্রি কোণে আর কি আমরা কি করছি, আনত করছি, রাইট? তাহলে এইরকম একটা 45 ডিগ্রি, সো প্রথমে সে উঠতো হচ্ছে এই যে উচ্চতায়, এখন আমি তাকে 45 ডিগ্রি কোণে আনত করছি। So, আমার এই যে এল এর মান, যেটা সরু নল বরাবর যতটুকু দৈর্ঘ্য যাবে, সেই এল এর মান, এই এল এর মান সমান সমান, তাহলে আমি কি লিখতে পারবো, এল ইজ ইকাল টু এইচ বাই কস 45 ডিগ্রি। তার মানে কি, √2h। এটা হবে হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। অর্থাৎ বলের পার্সপেক্টিভে যদি তুমি চিন্তা করো, তাহলে ম্যাথটা অনেক জটিল হয়ে যাবে। সেখানে ডাব্লিউ এর একটা কিছু আসবে, টি এর একটা কিছু আসবে, দিয়ে সেটাকে সমান করে প্রমাণ করতে গেলে একটা ভেজাল লেগে যাবে। কিন্তু সেম প্রবলেমটা তুমি শক্তি বা এনার্জি আর কৃত কাজ, এই দুইটা দিয়ে, এই দুইটা পার্সপেক্টিভে যদি তুমি সমাধান করতে চাও, তাহলে দেখবা আলটিমেটলি এটা একটা ত্রিকোণমিতির সূত্র ছাড়া আর কোনো কিছুই না। আচ্ছা, সেকেন্ড 10 নাম্বার, এই কোশ্চেনটাও হুবহু সেম কোশ্চেন, যেই কোশ্চেনটা আমি ক্লাস স্লাইডে আলোচনা করছিলাম, যে ভাই কোন একটা বস্তুকে যখন জলের মধ্যে ডুবানো হয়, তখন সেখানে মোট 3টা ফোর্স কাজ করে, একটা হচ্ছে সান্দ্র বল, একটা হচ্ছে ওজন, আর একটা হচ্ছে প্লবতা। তো যেই মোমেন্টে ওই বস্তুটাকে ধরো এখানে তলের মধ্যে, মানে একটা তরলের মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম, এখানে যে তখন সে তার টার্মিনাল ভেলোসিটি অর্জন করলো, সেই টার্মিনাল ভেলোসিটির টাইমে তার দুইটা বল থাকে উপরের দিকে, একটাকে আমি ধরলাম ইউ, যেটাকে আমি বললাম প্লাবতা, একটাকে আমি বললাম এফ ভি, যেটাকে আমি বললাম সান্দ্র বল, আর আরেকটাকে আমি ধরলাম ওজন। তাহলে আমি কি বলতে পারি, ইউ প্লাস এফ ভি ইজ ইকাল টু ডাব্লিউ, এবং টার্মিনাল ভেলোসিটি মানেই হচ্ছে সেখানে নিট ফোর্সের মান 0 বা লব্ধি বলের মান 0। তাহলে আমার এখন বের করতে বলছে কি, এফ ভি ইজ ইকাল টু ডাব্লিউ মাইনাস হবে হচ্ছে ইউ। তাহলে ডাব্লিউ মানেটা কি, ডাব্লিউ মানে হচ্ছে এমজি। আচ্ছা, মাইনাস ইউ এর ভ্যালু কত হবে, ইউ এর ভ্যালু হবে হচ্ছে তরল যেই পরিমাণ আর কি, সরি, তরল যে পরিমাণ ঊর্ধ্বমুখী বল দেয়, তার মানে হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান। তো ধরলাম বস্তুর আয়তন হচ্ছে ভি, এবং তার সাথে সাথে
তরলের যেই ঘনত্ব সেটাকে ধরলাম সিগমা, আর আরেকটাকে ধরলাম আমরা জি। আচ্ছা, এখন আমরা, আচ্ছা সিগমা যদিও ধরে নাই, এখানে পি নট টি নট ধরছে, রো নট ধরছে, আমরা সেটা পরে দেখতেছি আর কি। আমি সিগমা ধরি, তো সিগমা ধরে আগে প্রমাণটা আগে করি। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে এই এমজিটাকে আমরা চেঞ্জ করতে পারি বা ভলিউমকে আমরা চেঞ্জ করতে পারি, বাট হাউ উই শুড চেঞ্জ ইট, রাইট? সো আমার চেঞ্জ এমন ভাবে করা উচিত যেন এমজি সংরক্ষিত থাকে, কেননা এমজি দেখো কমন নিয়ে আছে। তাহলে আমি এমজি এখান থেকে কোনোভাবেই ভাঙবো না, বরং আমরা ভিটাকে কোনোভাবে এমজি তে রূপান্তর করব। তাহলে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ উপায় কি, ভিটাকে এম আকারে নিয়ে আসা, কেননা জি তো অলরেডি আছে। তো ভাই ভি সমান সমান কি, ভি সমান সমান আমরা জানি কি এম বাই রো, এরকম মনে হয় একটা ফরম্যাট আসবে, রাইট? মানে রো ইজ ইকাল টু এমবি ছিল, রো হচ্ছে বস্তুর ঘনত্ব, তাহলে সেই ক্ষেত্রে আমরা বস্তুর আয়তন সমান সমান কি এম বাই রো। তো আমি লিখতে পারি এম জি মাইনাস এম বাই রো ইন্টু সিগমা ইন্টু জি। তো আমার এম জি এবার আমি কমন নিলাম, তাহলে আসবে ওয়ান মাইনাস সিগমা বাই রো ইন্টু রো, এতটুকুই। আর সিগমার বানি মনে হয় এখানে রো নট দেওয়া, আমার যতটুকু ধারণা। তো যেটা রো নট আছে ওয়ান মাইনাস এটা, সেটা হবে হচ্ছে আনসার। ওকে, আচ্ছা এবার চলো আমরা সৃজনশীলের দিকে একটু ফোকাস করি। আচ্ছা, সৃজনশীল আমাদের কি বলছে, বলছে চিত্রের একটি ব্যবস্থায়। আচ্ছা, চিত্রের ব্যবস্থাটা আসলে কেমন ছিল আমরা যদি একটুখানি দেখার চেষ্টা করি। আমি চিত্রটা একটু আঁকতে ভুলে গেছিলাম। চিত্রটা ছিল হচ্ছে এই রকম, যে একটা তার আছে এরকম ঝোলানো, সেখানে একটা তার আছে প্রথমে, সেই তারের সাথে, সেই তারটা হচ্ছে M2 ভরের, এরপর আরেকটা তার আছে, সেখানে হচ্ছে আমার M1 ভর ঝোলানো, আর তার সাথে একটা হ্যাঙ্গার আছে। আচ্ছা, থাকলে হ্যাঙ্গার থাকলে এরকম একটা হ্যাঙ্গার আছে। মোটামুটি এইটাই হচ্ছে আমাদের চিত্র। তো চিত্রটার কি হয়েছে, প্রথমে M2 ভরের একটা তার ঝোলানো, তার সাথে M1 ভরের একটা তার ঝোলানো, আর তার সাথে একটা হ্যাঙ্গার ঝোলানো। সো বলছে তার দুইটির অসহ পীড়ন দেওয়া আছে। আচ্ছা, দেয়া থাকলো ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻11 মেবি। আচ্ছা, দেয়া থাকলো, অর্থাৎ দুইজনের ইয়াং গুণাঙ্ক এখানে সেম হইল, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুইটা অবশ্য আলাদা, একটা 0.006 আর একটা হচ্ছে 0.003। তাহলে ভর দুইটির মান দেওয়া আছে, M1 ইজিক্যাল টু 10 কেজি, M2 ইজিক্যাল টু 20 কেজি, তারের ভর মেবি, অথবা আহ বস্তুর ভর তারের সাথে ঝোলানো, যেটাই হোক না কেন, আর তার সাথে একটা হালকা হ্যাঙ্গার ঝোলানো আছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমাদের বলছে প্রথম তারটির দৈর্ঘ্য ভিত্তি কত হবে, এটাকে বলছে 1 নাম্বার তার, আর এটাকে বলছে 2 নাম্বার তার। আলটিমেটলি আমি যতটুকু বুঝছি, এখন যদি আমার এটা হয় 1 নাম্বার তার, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি আমার বের করাটা খুব একটা কঠিন কিছু না, কেননা আমি ডিরেক্টলি সূত্র জানি, আমি জাস্ট সূত্র বসাই দিলেই আমার হয়ে যাবে, রাইট? তাহলে আমার আসলে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি বের করাটা খুব টাফ জিনিস না। বাট ঝামেলাটা হচ্ছে যে আমার দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে যখন আমি সূত্রটা লিখবো, যে ভাই নাম্বার কোশ্চেনের আনসার লিখছি del L1 ইজিক্যাল টু F1 L1 ভাগ A1 ইন্টু কি ওয়াই। এখানে আমার এফ এর মান আসলে কতটুকু হবে, খুবই সেন্সিটিভ জিনিস। দেখো ভাই, এখানে F1 এর মান শুধুমাত্র কি M2 ভরকে সে কাউন্ট করতেছে, উত্তর হচ্ছে না। এই তারটা, 1 নাম্বার তারটা কতটুকু টেনশন ফোর্স দিচ্ছে, যদি তুমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, সে কিন্তু আলটিমেটলি এই পুরো অংশের তোমার ভরটাকে সাপোর্ট দিচ্ছে। সো একটা এম এর মান ছিল হচ্ছে 10 কেজি, আরেকটা এম এর মান ছিল 20 কেজি। সো সে কিন্তু এই টোটাল 30 কেজিকে আসলে বহন করতেছে। সো তুমি যখন এফ এর মানটা বসাবা, তখন তোমাকে কিন্তু দিতে হবে 30 × 9.8, এবং এই জিনিসটা ম্যাক্সিমাম ছেলেপেলে ভুল করবে। আর L1 এর যেই মানটা, অর্থাৎ প্রথম তারের যেই দৈর্ঘ্য, সেটার মান হয়তো বা আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখানে দিলাম 50 সেন্টিমিটার, মানে হচ্ছে আমার 0.5। আর A1 এর মানটা হচ্ছে আমার সিক্স ইন্টু অলরেডি 10⁻³ আছে, সেটার সাথে আরো 10⁻⁴ গুণ, তাহলে 6 × 10⁻⁷ ইন্টু আমার ইয়াং গুণাঙ্কের মান 1.8 ইন্টু 10⁻11। এটার মান যদি আমি এখন ক্যালকুলেট করি, তাহলে আমার মান আসবে হচ্ছে 1.36 ইন্টু 10⁻³ মিটার।
বা আমরা বলতে পারি 1.36 মিলিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। বাট প্রশ্নের আসলে ক্রুশিয়াল পার্ট কোনটা? ক্রুশিয়াল পার্ট হচ্ছে এখানে তুমি আসলে কত ভর নিচ্ছ সেটা। ওকে, তাহলে আমরা মোটামুটি এতটুকু আমরা ক্লিয়ার। তো আমরা নেক্সট ম্যাথে চলো যাই। নেক্সট ম্যাথ আমাদের ঘ নাম্বার কোশ্চেন কি বলছে, ব্যবস্থাটাকে অক্ষত রাখতে হ্যাঙ্গারে সর্বোচ্চ কত ভর ঝোলানো লাগবে। আই থিঙ্ক ইটস এ পারফেক্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আর কি। এখানে একটা M2 ভর আছে, এখানে একটা M1 ভর আছে, আর এখানে আমাদের আছে হচ্ছে হ্যাঙ্গার। আচ্ছা, প্রথম তারটাকেই আমাদের ধরছে হচ্ছে ওই 1 নাম্বার তার, আর দ্বিতীয় তারটাকে ধরছে হচ্ছে 2 নাম্বার তার, আর এখানে আমাদের ভর ঝোলানো ছিল হচ্ছে M2, আর এখানে আমাদের ভর ঝোলানো ছিল M1। আমাদের তার দুইটার অসহপীড়ন আলাদা আলাদা করে দেওয়া আছে। এখন আমরা সেই তার দুইটার অসহপীড়নটাকে আমরা ক্যালকুলেট করব। দেখো, প্রস্থছেদের ক্ষেত্রফল যদি একই হইতো তাহলে আমি বিনা বাধায় বলে দিতে পারতাম যে 2 নাম্বার তার ছেঁড়ার আগে 1 নাম্বার তার ছিঁড়বে। কেন? কেননা ভাই তুমি বুঝতেই পারতেছো, 1 নাম্বার তার দুইটা লোড নিচ্ছে, একটা 20 কেজি একটা 10 কেজি। তার মানে 1 নাম্বার তার টোটাল লোড নিচ্ছে অলরেডি 30 কেজি। তারপর হ্যাঙ্গারে তুমি আরো ভর ঝুলাবা, তো তাহলে মোট ভরের পরিমাণ বেড়ে যাবে। আর 2 নাম্বার তার শুধুমাত্র লোড নিচ্ছে M1, আর তারপর হ্যাঙ্গারে তুমি যত ভর ঝোলাবা সেইটা। তাহলে আমার যদি কোনোভাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম থাকতো, যে দুইটাই 0.006 সেন্টিমিটার অথবা দুইটাই 0.003 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আমি 2 নাম্বার তার ক্যালকুলেশনেই আনতাম না। আমি 1 নাম্বার তারের পার্সপেক্টিভে অসহ ভর দিয়ে তোমার বলের মান বের করে এম এর মান বের করে ফেলতাম। কিন্তু আমার যেহেতু এখানে ক্ষেত্রফল দুইটা আলাদা আলাদা, সো 2 নাম্বার তারের তুলনায় 1 নাম্বার তার কিন্তু আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও কম। সো 1 নাম্বার তারও আমার ছিঁড়ে যাইতে, সরি 2 নাম্বার তারও আমার ছিঁড়ে যাইতে পারে, মানে যেটা শুধুমাত্র M1 লোড নিচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু দুইটা তারকেই এখন চেক আপ করতে হবে। তাহলে আমার তারকে চেক আপ করার উপায়টা কি? আমরা দেখব যে ভাই 1 নাম্বার তার অলরেডি আসলে কতটুকু ফোর্স নিচ্ছে, রাইট? অলরেডি আমার কতটুকু ফোর্স নিচ্ছে, সেই অলরেডি যতটুকু ফোর্স সে নিতে পারে সেই ফোর্সের মানটা কত, এফ ম্যাক্স এর মানটা কত হবে? এফ ম্যাক্স এর মানটা হবে তার বর্তমান যে অসহপীড়ন, ম্যাক্সিমাম অসহপীড়ন নেওয়ার ক্ষমতা ইনটু তার ক্ষেত্রফল। অর্থাৎ আমার আসবে হচ্ছে 8 × 10⁻8 ইনটু আমার ক্ষেত্রফলটা কত, 6 × 10⁻⁻7। আমার মানটা কত আসবে? মানটা আসবে হচ্ছে 480 নিউটন। অর্থাৎ 1 নাম্বার তারটা ম্যাক্সিমাম তার অসহপীড়ন পর্যায় পর্যন্ত যাইতে গেলে সে সর্বোচ্চ পরিমাণ 480 নিউটন পরিমাণ ভর সে বহন করতে পারে। এখন দেখো অলরেডি সে আসলে কতটুকু বহন করতেছে, অলরেডি সে 30 কেজি বহন করতেছে। ধরো তার সাথে আমি হ্যাঙ্গারে যে ভর ঝুলাইলাম, তাহলে তার এখন মানে কতটুকু ভর হইলো, 30 + m × 9.8 ইজিক্যাল টু তার কত হইতে পারবে, ম্যাক্সিমাম 480 নিউটন হইতে পারবে। সো এর ভ্যালু আমার কত আসে? এর ভ্যালু আসে হচ্ছে 480/9.8 - 30, এবং এটার মান কত আসে? একটু যদি ক্যালকুলেটরে বসাই আমরা, তাহলে আমার মান আসছে হচ্ছে 18.98 কেজি। শেষ। আবার আমি যদি 2 নাম্বার তারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে তার এফ ম্যাক্সটা কত হবে? তার এফ ম্যাক্সটা হবে হচ্ছে, যেহেতু সেই তারেরও আমার এস ম্যাক্স সেম, সো 8 × 10⁻8, কিন্তু তার ক্রস সেকশনাল এরিয়া কম, সো সেটা হবে 3 × 10⁻⁷। সো সেটার মান আসে কত? সেটার মান আসে 240 নিউটন। তাহলে অলরেডি সে কতটুকু ভর নিচ্ছে দেখো ভাই, 2 নাম্বার তার শুধুমাত্র M1 ভরকে নিচ্ছে, আর হ্যাঙ্গারের ভরটাকে নিচ্ছে। সো আমার এখানে টোটাল ভরটা কত হবে? টোটাল ভরটা হবে হচ্ছে 10 + 10 + m ইন্টু জি ইজিক্যাল টু 240। সো আমার এম ইজিক্যাল টু হবে 240/9.8 - 10। সো হবে হচ্ছে 14.49 কেজি। এখন ভাই দুইটা আনসার আসলো, 2 নাম্বার তারের জন্য 18.98 কেজি, আর 1 নাম্বার তারের জন্য 14.49 কেজি। সো হোয়াট উইল বি দ্য ফাইনাল আনসার? সর্বোচ্চ ভর কোনটা নিব, 18.98 কেজি নিব নাকি 14.49 কেজি নিব? ভাই যেই ভরটা ছোট তুমি সেই ভরটা নিবা। সো আনসার হচ্ছে 14.49 কেজি। ভাই কেন ছোট ভর যেটা সেটা আমরা নিব? কেননা ভাই তুমি 14 কেজির জায়গায় যদি 15 কেজি বসায় দাও, 1 নাম্বার তার ছেঁড়ার আগেই তো 2 নাম্বার তার ছিঁড়ে যাবে।
সো 2 নাম্বার তার যদি ছিঁড়েই যায় তাহলে তো পুরো সিস্টেমই আলটিমেটলি ফল করবে, রাইট? সো আমার এখানে সর্বোচ্চ ভর নেওয়ার এরকম যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে মানে কোন ভরে গেলেই আলটিমেটলি সিস্টেম ফল করতেছে। সো তোমার প্রথম তারের হয়তো বা সহ্য ক্ষমতা বেশি, কিন্তু দ্বিতীয় তারের যেহেতু সহ্য ক্ষমতা কম, সো দ্বিতীয় তারটাই আগে এখানে কেটে পড়ে যাবে। তো যেটা সহ্য ক্ষমতা কম, আমি সবসময় চেষ্টা করব ওইটাকে ধরে অ্যানালাইসিস করার, তাহলে আমার জন্য সেটা সুবিধা হবে। সো হোপফুলি আই থিঙ্ক তোমরা লেকচারটা বুঝতে পারছো। আমরা অনেক বড় লেকচার করে ফেলছি, বাট আই গেস এই জাতীয় কনসেপ্ট গুলো আরো বেশি ক্লিয়ার হওয়ার দরকারটা ছিল। আর তোমাদের অবশ্যই অবশ্যই লেকচার যদি ভালো লাগে তাহলে চেষ্টা করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমাদের ফ্রি মেসেঞ্জার গ্রুপে অবশ্যই অবশ্যই তুমি জয়েন হতে পারো। বেস্ট অফ লাক ফর ইওর নেক্সট এক্সাম, এবং আমরা খুব দ্রুতই হয়তো বা অষ্টম অধ্যায়ের লেকচার রেকর্ড করা শুরু করব।